এসেছিল এই কাহিনীকে পূর্ণ করতে পূর্ণ করতে পূর্ণ করতে। আমার দিক থেকে এইভাবে মুখ ফিরিয়ে নেবেন না মহাদেব। আমার প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে। মহাদেবেরই দীর্ঘ অনুপস্থিতি শক্তির প্রেমকে প্রতিকারে বদলে দিয়েছে। শিব চলে গেছে যাতে দেবী শক্তি নিজেকে খুঁজে পান। দেবীর জন্ম হয়েছে এ কথা জানার পরেও শিব শক্তির মিলন স্নেহের ধরাতলে নয়, আক্রোশের চরম শিখরে হবে। আজ সেই প্রেম কাহিনীর ভিত্তি স্থাপন হয়েছে যেখানে শিব শক্তি পরস্পরের অস্তিত্ব সম্পর্কে অনভিজ্ঞ থাকবেন, কিন্তু হয় ওনাদের আত্মা ওনাদেরকে নিকটে নিয়ে আসবে, নইলে চিরকালের জন্য ওনাদেরকে একে অপরের থেকে আলাদা করে দেবে, আলাদা করে দেবে, আলাদা করে দেবে। আবার একটা দৈব পরীক্ষা কেন? যে পবিত্র হয় তাকে পরীক্ষা দিতে হয় দেবী, আর দেবী এটাই হবে শিব শক্তির সবচেয়ে কঠিন পরীক্ষা, যার আধার দ্বিধা নয়, মতবিরোধ, মতবিরোধ, মতবিরোধ। যার মাপদণ্ড প্রেম নয়, প্রলয়, প্রলয়, প্রলয়। আর যদি ওনার প্রেম প্রলয়ের এই আঘাত সহ্য করতে পারে তাহলেই তা সম্পূর্ণ হবে। এবার যুদ্ধ অন্য কারোর সঙ্গে নয়, বরং নিজের সঙ্গে। নিজের ক্রোধ আর প্রেমের মধ্যে। হয় শিব শক্তির এই প্রেম চিরকালের মতো স্তব্ধ হয়ে যাবে, নইলে ক্রোধের অগ্নিতে প্রেম ভস্ম হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে। সাবধান দেবী পার্বতী, এখন না আপনি এটা লঙ্ঘন করতে পারবেন আর না আমার পিছনে আসতে পারবেন। বোঝাতে হবে শিবকে, যদি উনি আমাকে ছাড়া থাকতে পারেন তাহলে শক্তিও ওনাকে ছাড়া বাঁচতে পারে। দাদা, কি করছো কি তুমি? প্রণাম দাদা, চিনতে পারলেন ওকে? আমার কন্যা মহালসা। আপনাদের আশীর্বাদেই এত তেজস্বী হয়েছে ও। যাও মা, মণি আর মল্ল কাকার থেকে আশীর্বাদ নাও। ওনারা আমাদের কুলের গুরুজন, ওনাদের চরণে নতমস্তক হও, ওনাদের চরণে নতমস্তক হও, ওনাদের চরণে নতমস্তক হও। অবশেষে সেই সময় আগত যার প্রতীক্ষা করছিলাম আমি।
যার সামনে দেবতারা নতজানু হন, সেই আদি শক্তি আমার সম্মুখে নতজানু হবে। সংসারের সব থেকে বড় সম্মান হবে এটা। দেবতারা তো দূর, নারায়ণ, ব্রহ্মা এবং শিব ঈর্ষা করবেন আমাকে। মাতাই দুষ্টদের প্রণাম করবে? না, কখনোই না, এটা হতেই পারে না। না দাদা, এটা উচিত নয়। এটা অনর্থ। উনি আমাদের মাতা, উনি নিজের সত্য ভুলে গেছেন, কিন্তু আমরা তো জানি দাদা, এরকম হতে দেওয়া উচিত নয়। যাই হয়ে যাক, কিন্তু মাতা আমাদের চরণ স্পর্শ করবেন না দাদা। না না দাদা। মাতা আমাদের কুলে জন্ম নিয়েছেন মণি, আমাদের ভ্রাতুষ্পুত্রী হয়ে জন্ম নিয়েছেন তিনি। অর্থাৎ উনি আমাদের প্রেমকে স্বীকার করেছেন। তাহলে আমাদেরও তাঁর এই মনুষ্য দেহ আর তাঁর সম্মানকে মর্যাদা দিতে হবে। এখন তিনি যদি আমাদের সম্মুখে নতজানু হতে প্রস্তুত, তাহলে আমাদেরও তাঁর এই মনুষ্য দেহ এবং তাঁর সম্মানের মর্যাদা তো দিতেই হবে। দেখলে তো, নারী যতই শক্তিশালী হোক না কেন, তাকে পুরুষদের সামনে মাথা নত করতেই হয়। আরে সাহস দেখালেই স্থান পরিবর্তন হয় না। নারীদের আসল স্থান পুরুষের চরণেই হয়। কি হলো মা? থেমে গেলে কেন? যাও গিয়ে আশীর্বাদ নাও। বাবা, সম্মান নতমস্তক হয়ে নয়, বরং নিজের আত্মসম্মান বাঁচিয়েই পাওয়া যায়। আর কাকার প্রতি যে সম্মান আমার দৃষ্টিতে আছে, তা আমার আচরণেই সবাই দেখতে পাচ্ছে। মস্তক নত করা তো কেবলই আড়ম্বর, কেবলই আড়ম্বর, কেবলই আড়ম্বর। আর কাকা তো স্বয়ং দেবীর ভক্ত, ওনাকে সম্মান করেন, তাই অবশ্যই বুঝবেন। আর তোমরা সবাই কালীর উপাসনা করো, তাই না? আর কালীর রূপকেই অসম্মান করো। আদি শক্তিকে সর্বশ্রেষ্ঠ বলে থাকো, আর তারই প্রতিমূর্তিকে তুচ্ছ মনে করো। তোমরা আমাকে আমার স্থান দেখাতে চেয়েছিলে না? তাহলে ভাবো কি হবে যদি আমার মধ্যে মহাকালীর রূপ দেখতে পাও, মহাকালীর রূপ দেখতে পাও, মহাকালীর রূপ দেখতে পাও। হবে যদি আমি জগৎ জননী আদি শক্তি হই, আদি শক্তি হই, আদি শক্তি হই। সাক্ষাৎ আদি শক্তি।
যখন কোনো নারী তার শক্তির প্রমাণ দেয় তখন তার উপহাস করতে নেই, বরং তার সম্মুখে মস্তক নত করতে হয়, মস্তক নত করতে হয়, মস্তক নত করতে হয়। সে মস্তক নত করে না, বরং এই সমগ্র সংসারের প্রতিটি পুরুষ মস্তক নত করে। ঠিক বলেছেন আপনি, ঠিক বলেছেন। কি হে, তোমাদের এই দুঃসাহস কি করে হলো মাতার এই রূপকে নিয়ে উপহাস করার? হ্যাঁ, আরে তাকিয়ে দেখছো কি? মাতার চরণে এসে ক্ষমা প্রার্থনা করো। না হলে পরিণাম ভালো হবে না কিন্তু। চলো। না কাকা, আমার উদ্দেশ্য ওদের অপমান করা নয়, বরং আমার লক্ষ্য এই সমাজকে উন্নীত করা। আমি এমন এক সমাজ চাই যেখানে নারী আর পুরুষ সমান অধিকার পাবে, কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সঙ্গে চলবে। এত বছর ধরে আমরাও এই লড়াই করে চলেছি। কিসের যুদ্ধ কাকা? এটা অত্যন্ত গভীর কথা মহালসা। আর তুমি এখনো বয়সে ছোট, তুমি এখনো বুঝতে পারবে না। আপনার কথা বুঝি বা না বুঝি, কিন্তু এটুকু নিশ্চয়ই বুঝি, যে সমাজে নারীর বুদ্ধিকে তার বয়স দ্বারা পরিমাপ করা হয়, যে সমাজে নারীরা নারী হওয়ার কারণে সম্মান পায় না, সেই সমাজ পতনের দিকেই যায়, প্রগতির দিকে নয়। ঠিক বলেছ তুমি মহালসা, কিন্তু তোমার মণি কাকার কথাও একেবারে উপযুক্ত। সংসারে কলঙ্ক ছিটিয়েছে এরা, তাকে মলিন করেছে। তাই এবার তাকে স্বচ্ছ করা অত্যন্ত আবশ্যক। সৈনিকেরা, নিয়ে এসো ওই দুষ্টদের আমার কাছে। ওদের দুঃসাহস কি করে হলো আমার ভ্রাতুষ্পুত্রের সঙ্গে উপহাস করার? নিয়ে এসো ওদের, আর চরণে ফেলে দিয়ে ক্ষমা প্রার্থনা করাও। ক্ষমা চাও। চলো, ক্ষমা করে দিন আমাদের।
সম্মানের বীজ হৃদয়ে অঙ্কুরিত হয়, তা আড়ম্বরের দ্বারা সম্ভব নয়। আজ মহালসার চোখে আমি প্রেমও দেখেছি আর সম্মানও। আজ আজ মহালসা আমাদের সকলের চোখ খুলে দিয়েছে। আজকের পর থেকে আমাদের সমাজে কোনো পুরুষ নারীকে তুচ্ছ মনে করবে না, তুচ্ছ মনে করবে না, তুচ্ছ মনে করবে না। আজকের পর কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো পুরুষের সম্মুখে ঝুঁকতে হবে না। মণি কাকা, আপনি জানেন ছোট থেকে বাবার কাছে আপনার কত কাহিনী শুনেছি। আপনার আদর্শ, কিভাবে আপনি নারীর সম্মানের জন্য, তাদের অধিকারের জন্য কত কিছু করেছেন। সর্বদা আপনার গুণগান শুনেছি, কিন্তু আজ স্বচক্ষে দেখলাম আপনার চোখে আপনার উদ্দেশ্যের প্রতি কতখানি সম্মান আছে। আপনি নারীর সম্মানের জন্য সব প্রথা, সব সংস্কারকে ভাঙতে পারেন। আচ্ছা, তাহলে কেবল মণি কাকার গুণগান শুনেছ তুমি, নিজের এই মল্ল কাকার কথা শোনোনি? হ্যাঁ না কাকা, মণি কাকার কাহিনী আপনাকে ছাড়া সম্পূর্ণ হয় নাকি? যখন সময় কঠিন হয় তখন ব্যক্তির প্রকৃত পরীক্ষা হয়, আর সেই পরীক্ষায় তাকে সাফল্য লাভ করায় তার সহনশীলতা। সহনশীলতায় না থাকে অহংকার আর না থাকে প্রদর্শন, যেটা থাকে তা হলো কেবল বিশ্বাস। আজকের এই যুগে যেখানে সবাই দ্রুত সাফল্য চায়, দ্রুত সব প্রশ্নের উত্তর চায়, সেখানে সহনশীলতা একটি বিলক্ষণ গুণ হয়ে উঠেছে। তাই আপনারা সবাই সহনশীলতার অভ্যাস করুন। সহনশীলতাকে দুর্বলতা মনে করবেন না, কারণ সহনশীলতা হলো শক্তির অপর নাম।